শুরুতে জানিয়ে দেব, ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা কেউই রেহাই পাবে না, কঠোর হুঁশিয়ারি আলী বাকেরির। জানিয়ে দেব, ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করল ফিলিস্তিনি গোষ্ঠী। সর্বশেষ জানিয়ে দেব, মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি রয়েছে, হেলিপ্যাড ও রেলপথ। ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা কেউই রেহাই পাবে না, হুঁশিয়ারি আলী বাকেরির। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেছেন, ইরানে রাসায়নিক হামলায় হোতা সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সময় গড়ালেও কেউই রেহাই পাবে না। ইরানের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় শহর শারদাস্ত শহরে রাসায়নিক বোমা হামলায় 37তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পার্স টুডে জানিয়েছে, 1987 সালের 28 জুনে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকার ইরানের পশ্চিম ও আজারবাইজানের শারদাত শহরের 4টি জনাকীর্ণ স্থানে রাসায়নিক বোমা হামলা চালায়। ওই হামলায় 119 বেসামরিক ইরানি শহীদ হন এবং 8000-এরও বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণায় ভোগ করে মৃত্যুবরণ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তার বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডস সরকারের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের পাশাপাশি কিছু কোম্পানির আর্থিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিক সহায়তার কারণে ইরাকের সাদ্দাম সরকারের ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পেরেছিল। রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অধিকার রক্ষায় ইরান আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করলেও এই দেশগুলোতে যাতে বাধা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আদালতের উচিত অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং বেসামরিক হামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। তিনি তার বিবৃতিতে আরও বলেন, যে দেশ শারদাতের নির্যাতিত নারী ও শিশুসহ ইরানিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহারে সাদ্দামকে সম্পূর্ণভাবে সহায়তা ও সমর্থন করেছিল, তারাই আজ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সম্পূর্ণ সমর্থক ও সরাসরি অংশীদার। এই দেশগুলোই রাসায়নিক অস্ত্রের শিকার ব্যক্তিদের চিকিৎসার জন্য ওষুধ আনতে ইরানকে বাধা দেয়। শুধু তাই নয়, গাজায় জনগণকে খাদ্য ও ঔষধ সরবরাহে বাধাদানকারী ও অনাহারকে যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহারকারীদের ইসরায়েলকে অবশ্যই প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। আলী বাকেরি কানি জোর দিয়ে বলেন, ইরান সবসময় রাসায়নিক অস্ত্রের বিরোধী, কারণ দেশটির সমসাময়িক ইতিহাসে এই ধরনের অস্ত্রের ব্যবহারের সবচেয়ে বড় শিকার। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র রাসায়নিক অস্ত্র কনভেনশনের লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্ব দেয় এবং রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার দিকে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে সরাসরি জাপানকে উস্কানি দিচ্ছে। রুশ সীমান্তের কাছে ন্যাটোর সঙ্গে সামরিক মহড়া চালানোর বিরুদ্ধে জাপানকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এই ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় জাপানি দূতাবাসকে এই প্রতিবাদের বিষয়টি জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানিদের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। কয়েকদিন আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনরু হিকোরা বলেছেন, জাপানের বিমান সেনারা আগামী 19 থেকে 25 জুলাই জার্মানি, ফ্রান্স ও স্পেনের সেনাদের নিয়ে একটি সম্মিলিত সামরিক মহড়া চালাবে। কিহেরা বলেছেন, এই সম্মিলিত মহড়াটি জাপানের ইবারাকি প্রদেশের বিমান ঘাঁটিতে চালানো হবে। ফ্রান্সের সঙ্গে জার্মানি ও স্পেনের সঙ্গে মহড়া চালানো হবে হোক্কাইদো প্রদেশে। এই হোক্কাইদো প্রদেশে রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। কুরিল দ্বীপের মালিকানা সহ বিভিন্ন বিষয়ে জাপান ও রাশিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় বিস্ময়কর তথ্য জানালো ফিলিস্তিনি গোষ্ঠী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল। উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একাধিক দেশ চেষ্টা চালিয়ে আসছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি সড়কে নেমে এসেছে। তারা নেতানিয়াহু সরকারের কাছে জিম্মিদের ফিরিয়ে আনতে এবং চুক্তিতে সম্মত হওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, ফিলিস্তিনি গোষ্ঠী এখন আলোচনার জন্য উন্মুখ হয়ে আছে।
গাজা যুদ্ধ বন্ধে যেকোনো প্রস্তাবে আলোচনা করতে চায় হামাস। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে প্রস্তুত, যা একটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি বন্দীদের মুক্তি নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রসহ আরব দেশগুলো গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে আসছে, তবে উভয় পক্ষের অচলাবস্থার জন্য তা সফল হয়নি। হামাসের দাবি, চুক্তির জন্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে। সামরিক কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে চাইছে না গোষ্ঠীটি। অন্যদিকে ইসরায়েলের সামরিক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে আসছে। হামাসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের শর্ত মেনে নেওয়ার জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করে আসছে। এর আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনা প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 3 পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের এই প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলেও জানান তিনি। নতুন এই প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন। এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটা চায় কিনা। বিবিসি জানিয়েছে, 3 পর্বের এই প্রস্তাবের শুরুতে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলছে ইসরায়েল। এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়। এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদিও আলোচনা সফল হয়, তবে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। এদিকে মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি রয়েছে, হেলিপ্যাড ও রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এক পর্বতের গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালার রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সিআই সংস্থা রাশিয়া রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, কিন্তু রাশিয়ার কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার বাশকোর্তনাস্ত এলাকায় বেলোরেতস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট এমানতাও একটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত ও দক্ষিণ উরাল নেচার বিভাগের একটি অবস্থিত পর্বতমালা। পর্বতটির চারিদিক ঘন জঙ্গলে মোড়া। কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর ও রহস্যে মোড়া? মনে করা হয় এর নিচে পুরোদস্তর একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে।